বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আলোচনা করব মাইক্রো ইকোনমিক্স অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতির। মাইক্রো ইকোনমিক্স অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতির চাহিদা এবং যোগান স্থিতিস্থাপকতা। আজকে স্থিতিস্থাপকতার উপর লেকচার নাম্বার 04 নাম্বার ক্লাস। যারা ক্লাস সহজে বুঝতে চাও তারা দয়া করে 1, 2, 3 ক্লাস দেখে 4 নাম্বার ক্লাসটা দেখবে। স্থিতিস্থাপকতার আগের ক্লাসগুলো কিন্তু আমি আস্তে আস্তে বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু ওগুলো মোবাইল ক্যামেরায় ছিল। ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে না দেখো তাহলে মাইক্রো তোমাদের জন্য কঠিন মনে হবে, দেখলে সহজ মনে হবে। আর একটা কথা বলছি, ঠিক লেকচারের 3 মিনিটের সময় এখানে একটা কার্ড থাকবে, লেখা আছে এখানে ক্লিক করলে, মানে এখানে ক্লিক করলে আমার সমস্ত ক্লাসগুলো কীভাবে পাওয়া যেতে পারে সে ব্যাপারে উল্লেখ আছে। আর ভিডিওর শেষ দিকে 4টা বক্স থাকবে। যারা ডাউনলোড না করে সরাসরি ইউটিউব থেকে দেখবে তারা সুযোগটা পাবে ইউটিউবের নিয়ম অনুযায়ী। সেখানে প্রথম বক্স ক্লিক করলে চ্যানেল সাবস্ক্রাইব হবে, বাকি 3টা হচ্ছে প্লেলিস্ট। প্লেলিস্ট মানে কি, একটা প্লেলিস্টে যদি তুমি ক্লিক করো সেটা যদি গণিতের হয় তাহলে সেখানে গণিতের সমস্ত ক্লাসগুলো তুমি ধারাবাহিকভাবে পাবে। এবং আমি যে ধারাবাহিকতা দিয়েছি সেভাবে যদি ক্লাস করো ইনশাল্লাহ তোমাদের সহজ হয়ে যাবে পরিসংখ্যান, গণিত, ম্যাক্রো, মাইক্রো ইকোনমিক্স। যদি প্লেলিস্টে যাওয়া যদি না চিনো অভিজ্ঞ কারো সহায়তা নেবে। আর কথা বলছি না, সরাসরি চলে যাচ্ছে আজকের আলোচনায়। আজকের আলোচনার বিষয়বস্তু যেটা, এটা গত ক্লাসের সাথে রিলেটেড। গত ক্লাসে আমি প্রমাণ করেছি সরল চাহিদা রেখার কোনো বিন্দুর স্থিতিস্থাপকতা হলো ওই বিন্দুর নিচের অংশকে উপরের অংশ দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, সরল চাহিদা রেখা নাও বলতে পারে, এর পরিবর্তে বলতে পারে একই ঢাল সম্পন্ন একটি চাহিদা রেখার। যখন বলবে একই ঢাল সম্পন্ন তোমরা বুঝবে এটা সরল চাহিদা রেখা। আর আজকে আলোচনা করব বক্রাকার চাহিদা রেখার কোনো বিন্দুর স্থিতিস্থাপকতা নির্ণয়। বক্রাকার চাহিদা রেখা এটা না বলে বলতে পারে ভিন্ন ঢাল সম্পন্ন, কারণ আমরা জানি বক্রাকার রেখার বিভিন্ন বিন্দুর ঢাল বিভিন্ন হয়। অতএব যখন ভিন্ন ঢাল সম্পন্ন চাহিদা রেখা বলবে তুমি সাথে সাথে বুঝিয়ে নেবে এটা বক্রাকার চাহিদা রেখা। তো গত ক্লাসে তো আমরা সরল চাহিদা রেখার কোনো বিন্দুর স্থিতিস্থাপকতা নির্ণয় করেছি। গত ক্লাসের সাথে এই প্রশ্নের আনসারের মিল হচ্ছে 95%। অমিল যতটুকু আছে 5%, সেটা আলোচনা করে আমি বলবো গত ক্লাসের মতো আলোচনা শেষ করে ফেলো। আর আমার মাইক্রো ইকোনমিক্সের বইতে ঠিক আমি যেভাবে লেকচার দিয়েছি সেভাবে আমার বইতে লেখা আছে, ডেসক্রিপশনে উল্লেখ থাকবে বইটা কিভাবে পাওয়া যেতে পারে। ওকে, এখন আসো আমরা বক্রাকার চাহিদা রেখার কোনো বিন্দুর আমরা স্থিতিস্থাপকতা নির্ণয় করব। আমরা প্রথমে কি করব, ভূমিঅক্ষকে আমরা এক্স দ্রব্য ধরব, অথবা মনে করো ভূমিঅক্ষকে আমরা যে কোনো একটা দ্রব্যের চাহিদা কিউডি ধরেছি, লম্বকে দাম ধরেছি। এই রেখাটা আগে এঁকে ফেললাম, এটা আগে আঁকা উচিত না, আমি ইচ্ছে করে চিত্রের সুবিধার জন্য এঁকেছি। এই রেখাকে স্পর্শ করে একটা বক্রাকার রেখা আঁকলাম, স্পর্শ করে একটা বক্রাকার রেখা কি করলাম, আমি স্পর্শ করে কি করলাম, আমি অঙ্কন করলাম। ঠিক আছে, এই বক্রাকার রেখা হচ্ছে ডিডি, মানে আমার চাহিদা রেখা। আর এই চাহিদা রেখার ই বিন্দুতে স্পর্শ করে এম এন স্পর্শক আঁকলাম। অর্থাৎ নিয়ম অনুযায়ী তোমাকে প্রথমে কি করতে হবে, চাহিদা রেখা অঙ্কন করতে হবে
এবং এই রেখার ই বিন্দু দিয়ে একটা স্পর্শক এম এন পরে অঙ্কন করতে হবে। আমি অঙ্কনের সুবিধার জন্য আগে এম এন অঙ্ক করেছি, তারপর ডিডি চাহিদা রেখা এই বিন্দুতে স্পর্শ করে অঙ্কন করেছি। এখন আসেন আমি বক্রাকার রেখার কোনো বিন্দুর স্থিতিস্থাপকতা নির্ণয় করব। আমি বললাম ডিডি হচ্ছে একটি বক্রাকার চাহিদা রেখা। এই চাহিদা রেখার ই বিন্দুর স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হবে। এই জন্য আমরা প্রথমে ই বিন্দু দিয়ে একটা স্পর্শক অঙ্কন করলাম। স্পর্শকটি হলো এম এন স্পর্শক। এই কথা বলার পর আমি লিখব, এখন ই বিন্দুর স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে ডিকিউ বাই ডিপি ইন্টু পি বাই কিউ। ঠিক আছে, এইটা বলে ঠিক গত ক্লাসের মতো আলোচনা করব। বাদ বাকি 95% গত ক্লাসে যা আলোচনা আছে তাই, যা আলোচনা আছে তাই, যা আলোচনা আছে তাই। বুঝতে পেরেছেন? যা আলোচনা আছে তাই, কোনো পার্থক্য নাই। এখানে আপনাকে দিতে হবে প্রাথমিক দাব OP1, প্রাথমিক চাহিদা OQ1। আর নতুনত্ব কোন জায়গায়? বক্রাকার চাহিদাকার ই বিন্দুর স্থিতিস্থাপকতা বের করার জন্য একটি স্পর্শক এম এন অঙ্কন করা হলো। এখন ই বিন্দুর স্থিতিস্থাপকতা লিখে যা আছে তাই। এখন লাস্টে কি দাঁড়াবে? আপনার ইলাস্টিসিটি অফ ই ইকুয়াল টু এম এন বাই কত? সরি, ইএন বাই ইএম। ইএন বাই ইএম দাঁড়াবে। এখানে এসে একটু ব্যাখ্যা চেঞ্জ হবে, অর্থাৎ পুরো আগের মতো আনসার দেবেন গত ক্লাসের মতো দিয়ে এইটা আসবে। গত ক্লাসে বলেছিলাম যে চাহিদা রেখার ই বিন্দুর নিচের অংশকে ই বিন্দুর উপর অংশ দ্বারা ভাগ করতে হবে। আজকে বলবো বক্রাকার চাহিদা রেখার কোনো বিন্দুর স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হলে ওই বিন্দু দিয়ে একটি স্পর্শক আঁকতে হবে। স্পর্শকের ওই বিন্দু নিচের অংশকে উপর অংশ দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ সরলাকৃতি চাহিদা রেখার ওই বিন্দুর নিচের অংশকে উপর অংশ দ্বারা ভাগ করতে হবে। বক্রাকার রেখার ক্ষেত্রে ওই বিন্দুর নিচের অংশকে উপর অংশ দ্বারা ভাগ করতে হবে, এতটুকু মিল আছে। তবে ওই বিন্দুটা ছিল ওটা চাহিদা রেখার নিচের অংশ এবং চাহিদা রেখার উপর অংশ। আর বক্রাকার চাহিদা রেখার ক্ষেত্রে চাহিদা রেখার না, বক্রাকার চাহিদা রেখার ক্ষেত্রে ওই বিন্দু দিয়ে যে স্পর্শক অঙ্কন করেছি সেই স্পর্শকের নিচের অংশকে উপরের অংশ দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ ওইটা চাহিদা রেখার নিচের অংশকে উপরের অংশ, আর এটা হচ্ছে বক্রাকার চাহিদা রেখার ক্ষেত্রে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নিচের অংশকে উপরের অংশ দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখা গেল যে প্রশ্ন ভিন্ন, আনসার আমাদের 3 নম্বর ক্লাসের মতো। অর্থাৎ সরলাকৃতি চাহিদা রেখার কোন বিন্দুর স্থিতিস্থাপকতা নির্ণয় পুরো এইটার মতো। এখন আসেন আমরা আলোচনা করব চাহিদা রেখার বিভিন্ন বিন্দুর স্থিতিস্থাপকতা। এখন আমি আলোচনা করব চাহিদা রেখার বিভিন্ন বিন্দুর স্থিতিস্থাপকতা, খুবই ইম্পর্টেন্ট এবং একেবারেই সহজ, মুখস্থ বিদ্যার কোনো প্রয়োজন নাই, একেবারেই সহজ। আমরা জানি একটা সরলাকৃতি চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতা কখনো একই হয় না। এক একটা বিন্দুতে স্থিতিস্থাপকতা এক এক রকম হয়। এক্ষেত্রে সরলাকৃতি চাহিদা রেখার যত উপরের দিকে যাব তত স্থিতিস্থাপকতার মান বাড়বে, স্থিতিস্থাপকতার মান বাড়বে। সোজা কথা, সরলাকৃতি চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতা বিভিন্ন হয়। আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। এদিকে চাহিদার পরিমাণ ধরেছি, লম্বকে দাম ধরেছি, এম এন হচ্ছে চাহিদা রেখা। আমাকে মনে করো আমাকে প্রশ্ন করেছে দেখাও যে চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতা বিভিন্ন হয়। একটি সরলাকৃতি চাহিদার
বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতা বিভিন্ন হয়। আমি ভূমিকাটা বলবো ইয়েস, একটি সরলাকৃতি চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতা বিভিন্ন হয়, এটি নিম্নে প্রমাণ করে দেখানো হলো। আমি দুটো বিন্দু নিলাম, ই বিন্দু, এফ বিন্দু। এফ বিন্দুতে অকিউ1 চাহিদা আর অপি1 দাম। ই বিন্দুতে অকিউ2 চাহিদা আর পি2 দাম। এই এফ বিন্দুতে প্রাথমিক দাম হচ্ছে অপি1, প্রাথমিক চাহিদা হচ্ছে অকিউ1। ই বিন্দুতে প্রাথমিক দাম অপি2, প্রাথমিক চাহিদা হচ্ছে অকিউ2। এখন আসেন, আমরা জানি ক্যালকুলাস পদ্ধতিতে চাহিদা রেখার কোনো স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র হলো ইলাস্টিসিটি ইকুয়াল টু ডিকিউ বাই ডিপি ইন্টু পি বাই কিউ। অর্থাৎ চাহিদাটাকে দামের সাপেক্ষে অন্তর্কলন করতে হবে ইন্টু প্রাথমিক দাম বাই প্রাথমিক চাহিদা। ইকুয়াল টু 1 বাই ডিপি বাই ডিকিউ ইন্টু পি বাই কিউ। এখন 1 বাই ডিপি বাই ডিকিউ কেন করেছি, এইটার ব্যাখ্যা তো গত ক্লাসে দিয়েছি, এই জন্য যারা ক্লাস নিয়মিত দেখবেন তাদের জন্য সহজ। কারণ তোমরা জানো ডি কিউ হচ্ছে মানে ডি ভূমিঅক্ষের চলক আর ডিপি হচ্ছে ডি লম্বকের চলক, অথবা এটাকে স্লোপ লেখা যাবে না। আমি এটাকে উল্টিয়ে ফেললাম, 1 বাই এইটাকে 1 বাই ডিপি বাই ডিকিউ, এইটা যে কথা এইটাই কি কথা, এটা মূল ভগ্নাংশ। এই ডিকিউটা কিন্তু এই মূল ভগ্নাংশের নিচে যে সাব ভগ্নাংশ, এই ডিকিউটা অটোমেটিক উপরে উঠে যাবে, তা নিচে ডিপি থাকবে মানে এইটা চলে আসবে, অত এইটাই কি কথা ইন্টু পি বাই কিউ। এখন আপনারা দেখেন elasticity of price 1 by slope into p by q। এটা ডট ডট কয় নাম্বার দিলাম, 1 নাম্বার দিলাম চাহিদার স্থিতিস্থাপকতাকে, কারণ 1 লিখেছি আর ডিপি বাই ডিকিউ মানে ডি লম্বকের চলক, কিউ মানে কি ডি ভূমিঅক্ষের চলক, এইটাকে স্লোপ, এটা চাহিদা রেখার স্লোপ, অনেক ব্যাখ্যা দিয়েছি কারণগুলো। এটা প্রাথমিক দাম, এটা প্রাথমিক চাহিদা। অর্থাৎ চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয়ের যে সূত্রটা ছিল, এই যে সূত্রটা, এটাকে এইটাতে কনভার্ট করে নিয়ে আসলাম আমার সুবিধার জন্য। 1 নাম্বার দিয়েছি। এখন 1 নাম্বার অনুযায়ী ই বিন্দুর স্থিতিস্থাপকতা হলো 1 নাম্বার অনুযায়ী ই বিন্দুর স্থিতিস্থাপকতা হলো 1 বাই স্লোপ ইন্টু পি হচ্ছে প্রাথমিক দাম। তোমরা বলো তো ই বিন্দুতে প্রাথমিক দাম কত, এই বিন্দুতে প্রাথমিক দাম কত? এই বিন্দুতে প্রাথমিক দাম অপি2। অতএব এই পি এর জায়গায় আমরা কত লিখব, অপি2। এরপরে কিউ হচ্ছে প্রাথমিক চাহিদা, এই বিন্দুতে প্রাথমিক চাহিদা ও কিউ2, কিউ এর জায়গায় কত লিখব, অকিউ2। ডট ডট কয় নাম্বার, 2 নাম্বার। এটাকে আমি 2 নাম্বার দিয়ে রাখলাম। এরপরে আসো যে এরপরে আসো আমরা এফ বিন্দুর ইলাস্টিসিটি বার করব। এফ বিন্দু 1 বাই স্লোপ ইন্টু এফ বিন্দুতে প্রাথমিক দাম কত, অপি1, এই জন্য উপরে কত লিখলাম, অপি1। এফ বিন্দুতে প্রাথমিক চাহিদা অকিউ1, কিউ এর জায়গায় কত লিখব, অকিউ1। ডট ডট কয় নাম্বার দিলাম, 2 নাম্বার দিলাম।
এখন আমি এই 2 নাম্বার আর 3 নাম্বার কম্পেয়ার করব। কম্পেয়ার করার পর আমি যদি দেখি যে ই বিন্দু আর এফ বিন্দুতে স্থিতিস্থাপকতার মান সমান, তাহলে আমি বলবো একটি সরল আকৃতির চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতার মান সমান হয় বা একই হয়। আর যদি সমান না হয় তাহলে আমি বলবো স্থিতিস্থাপকতার মান সমান হয় না, অর্থাৎ ভিন্ন হয়। এখন আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখি। দেখো, আমরা জানি একটি সরলাকৃতি চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে ঢাল একই হয়, অর্থাৎ সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল সমান হয়। তাহলে এই বিন্দুর স্থিতিস্থাপকতা নির্ণয় করার সময় যে স্লোপটা লিখেছি, এফ বিন্দুর স্থিতিস্থাপকতা নির্ণয়ের জন্য যে স্লোপটা লিখেছি, এই স্লোপের মানটা দুই জায়গাতে সেম। এখানে 3 হলে এখানেও 3, এখানে 4 হলে এখানে 4, অর্থাৎ এইটা কি সমান সমান। তাহলে একটা বিষয় কিন্তু আমরা বুঝে ফেললাম, ই বিন্দুর ইলাস্টিসিটি এবং এফ বিন্দুর ইলাস্টিসিটি কে বেশি বা কে কম, এটা এই 1/, স্লোপ দ্বারা প্রভাবিত হবে না, যেহেতু স্লোপ দুই জায়গাতে একই। এটা নির্ভর করে কার উপর? প্রাথমিক দাম এবং চাহিদার অনুপাতের উপর। প্রাথমিক দাম এবং চাহিদার অনুপাতের উপর। এখন আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করি যে ই বিন্দুতে আমার প্রাথমিক দাম হচ্ছে কত? OP2, আর এফ বিন্দুতে প্রাথমিক দাম হচ্ছে OP1। আপনারা বলেন OP2 বড় না OP1 বড়? আপনি বলবেন স্যার OP2 10 টাকা না 8 টাকা, আপনি তো দেন নাই, কিভাবে বলবো? আপনি চিত্রের দিকে তাকিয়ে বলতে হবে। চিত্রের দিকে তাকান, এই হচ্ছে OP2 আর এই হচ্ছে OP1। আপনার চোখ বলে দিচ্ছে কে বড়। OP2 হতে OP1 বড়। অতএব আমি কি লিখব? OP2 স্মলার দেন OP1 বা OP1 গ্রেটার দেন OP2। OP1 বড়। তাহলে এক কাজ করি, আমি লিখি OP1 বড়, এটা বড় আর এটা কি ছোট। তাহলে এখন আপনারা বলেন, একটা ভগ্নাংশের লব যদি ছোট হয় তাহলে ভগ্নাংশের মান বড় হয় না ছোট হয়? এটা 6-7 এর স্টুডেন্ট বলতে পারবে। একটা ভগ্নাংশের লব যদি ছোট হয় তাহলে ভগ্নাংশের মান ছোট হবে, অর্থাৎ এই পুরো মানটা কমে যাবে। মানে আর লব যদি বড় হয় এই পুরো মানটা বেড়ে যাবে, অর্থাৎ ই থেকে এফ বিন্দুর ইলাস্টিসিটি বেশি হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা কেন বলেছি? আমাকে হর পরীক্ষা করতে হবে। আমাকে হর পরীক্ষা করতে হবে। আসেন আপনারা, এই বিন্দুতে হর কত? OQ2। এফ বিন্দুতে হর কত? OQ1। OQ2 আর OQ1 এর ভিতরে অবস্থাটা একটু বুঝে নেই। এই বিন্দুতে OQ2, এফ বিন্দুতে OQ1। OQ1 এর চেয়ে OQ2 বড়। আমি এই চিহ্ন দিতে বাধ্য, আমার করার কিছু নাই। OQ2 বড়, OQ2 বড়, আর OQ1টা কি ছোট। সমাধান একেবারে ইজি হয়ে গেল। আমরা জানি কোনো ভগ্নাংশের যদি হর বড় হয় ওই ভগ্নাংশের মান ছোট হয়। আপনি কোনো একটা সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে যে মান পাবেন, 20 দ্বারা ভাগ করলে মানটা তার চেয়ে ছোট হবে। অর্থাৎ ভগ্নাংশের মান বড় হলে, হর বড় হলে মান ছোট হয়, আর হর ছোট হলে ভগ্নাংশের মানটা বড় হয়। তাহলে আমি দেখলাম এফ বিন্দুতে লব বড়, এটার কারণে ভগ্নাংশের মান বড় হওয়ার কথা। হর ছোট, এটার কারণে ভগ্নাংশের মান বড় হওয়ার কথা। এই দুটো কারণে এই OP1/OQ1 এর মানটা অবশ্যই OP2/OQ2
ও কিউ টুর চেয়ে বড় হবে। অবশ্যই অপি ওয়ান বাই ও কিউ টু, অপি ওয়ান বাই ও কিউ টুটা বড় হবে কার চেয়ে? অপি টু বাই অপি ওয়ান বাই ও কিউ ওয়ান বড় হবে অপি টু বাই ও কিউ টু চেয়ে। নিশ্চিত বড় হবে, নিশ্চিত। কেন নিশ্চিত বড় হবে? কেন নিশ্চিত বড় হবে? নিশ্চিত বড় হবে কেন? কারণ এইটা লব বড় হওয়ার ছোট, সো এইটা অবশ্যই বড় হবে এইটা হতে। ঠিক আছে, যেহেতু এই পুরা মানটা বড় হবে, অতএব ইলাস্টিসিটি অফ এফ গ্রেটার দেন ইলাস্টিসিটি অফ ই। অতএব নিঃসন্দেহে আমরা বলতে পারি ইলাস্টিসিটি অফ এফ গ্রেটার দেন ইলাস্টিসিটি অফ ই। অর্থাৎ ই বিন্দু হতে এফ বিন্দুর স্থিতিস্থাপকতার মান বেশি হবে। ই বিন্দু হতে এফ বিন্দুর স্থিতিস্থাপকতার মান বেশি হবে, কারণ এফ বিন্দুতে এই অংশটা বড় ই বিন্দুর তুলনায়, প্রাথমিক দাম এবং চাহিদার অনুপাত বড়। অর্থাৎ ই বিন্দুর স্থিতিস্থাপকতার মান যা হবে এফ বিন্দুর তার চেয়ে বেশি হবে। তাহলে আমরা কি দেখলাম? চাহিদা রেখার দুটি বিন্দুতে স্থিতিস্থাপকতার মান বিভিন্ন হয়। অতএব প্রমাণিত হলো একটি সরলাকৃতি চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতার মান বিভিন্ন হয়। প্রিয় শিক্ষার্থীরা, তুমি এটা শিখে গেলে, কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসলো কি জানো? পরীক্ষাতে প্রশ্ন আসলো দেখাও যে চাহিদা রেখার উপরের দিকে গেলে স্থিতিস্থাপকতার মান বাড়ে। আর তোমার সাজেশনে আছে চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতা বিভিন্ন হয়। আর পরীক্ষাতে প্রশ্ন এসেছে চাহিদা রেখার উপরের দিকে গেলে স্থিতিস্থাপকতার মান বাড়ে। তুমি বললা প্রশ্নটা সাজেশনে নাই, আমি পারলাম না, এই জন্য আমি সাজেশন দেওয়াটা পছন্দ করি না। তুমি বুঝে পড়ো, তুমি আনসার দিতে পারবে। যদি পরীক্ষাতে আসে চাহিদা রেখার উপরের দিকে গেলে স্থিতিস্থাপকতার মান বাড়ে, একই আনসার। লক্ষ্য করো তো, ই থেকে এফ বিন্দুতে চাহিদা রেখার কোন দিকে গিয়েছ? উপরের দিকে গিয়েছ। এবং আমরা প্রমাণ করেছি ই থেকে এফ বিন্দুর স্থিতিস্থাপকতার মান বেশি। অর্থাৎ প্রমাণিত হয়েছে চাহিদা রেখার উপরের দিকে গেলে স্থিতিস্থাপকতার মান বাড়ে। তোমাকে আরেকটা প্রশ্ন করতে পারে, দেখাও যে দাম বৃদ্ধি পেলে স্থিতিস্থাপকতার মান বাড়ে। তুমি চিন্তা করলে হায় রে, এইটা তো পড়ি নাই, এইটাও তোমার কিন্তু আনসার শেখা হয়ে গেছে। অর্থাৎ তুমি যা শিখেছ সেটাকে বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে একই আনসারকে উপস্থাপন করে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। যারা মুখস্থ বিদ্যার মাধ্যমে মাইক্রো পড়ে তারা মাইক্রো ভালো আনসার করতে কখনো পারে না। কি বলেছে? দেখা যে দাম বৃদ্ধি পেলে স্থিতিস্থাপকতার মান বাড়ে। খুব ভালো কথা। তুমি কি করবা? তুমি প্রমাণ করবা ই থেকে এফ বিন্দুর স্থিতিস্থাপকতা বেশি, এইটা আগে প্রমাণ করবা। এরপর তুমি দেখবা ই থেকে এফ বিন্দুতে দাম অপি টু হতে অপি ওয়ানে বৃদ্ধি পেয়েছে। অতএব প্রমাণিত হলো দাম বৃদ্ধি পেলে স্থিতিস্থাপকতার মান বাড়ে। যদি বলে দাম হ্রাস পেলে স্থিতিস্থাপকতার মান হ্রাস পায়, একই আনসার। তুমি বলবা এফ বিন্দুর চেয়ে ই বিন্দুর ইলাস্টিসিটি কম, স্থিতিস্থাপকতা কম, এবং এফ বিন্দু হতে ই বিন্দুতে পণ্যের দাম অপি ওয়ান হতে অপি টু তে হ্রাস পেয়েছে। অর্থাৎ দাম হ্রাস পেলে বা চাহিদা রেখার নিচের দিকে গেলে স্থিতিস্থাপকতার মান হ্রাস পায়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চাহিদা রেখার বিভিন্ন বিন্দুর স্থিতিস্থাপকতা বিভিন্ন হয়। চাহিদা রেখার উপরের দিকে গেলে স্থিতিস্থাপকতার মান বাড়ে, চাহিদা রেখার নিচের দিকে গেলে স্থিতিস্থাপকতার মান হ্রাস পায়। দাম বৃদ্ধি পেলে স্থিতিস্থাপকতার মান বাড়ে, দাম কমলে স্থিতিস্থাপকতার মান কমে। যত আকারে প্রশ্ন আসুক আনসার এক জায়গাতে, সেটা আমরা আলোচনা করে ফেললাম। এখন আসো আমি আরেকটা বিষয় একটু আলোচনা করছি। এটা আলোচনা করলে আমার
আরেকটা প্রশ্নের আনসার হয়ে যাবে। আমাকে বলেছে কি জানো, আমাকে বলেছে না আমি মনে করো আমি এই এন বিন্দুর ইলাস্টিসিটি বার করব। কার? আমি এন বিন্দুর ইলাস্টিসিটি বার করব আর এম বিন্দুর ইলাস্টিসিটি বের করব, তারপর আমি প্রশ্নটা বলবো। আমি তো ই আর এফ তো বের করে ফেলেছি, ই আর এফ বের করে ফেলেছি, আরো দুটো বিন্দু ইলাস্টিসিটি বের করব। সেটা দেখো, ইলাস্টিসিটি অফ এন, এন বিন্দু ইলাস্টিসিটি 1/স্লোপ, 1/স্লোপ লিখবো। পি হচ্ছে প্রাথমিক দাম। আমাকে বলো এন বিন্দুতে প্রাথমিক দাম কত? এন বিন্দুতে প্রাথমিক দাম কত? এটা পারা উচিত আপনাদের। দামটা কোথায় ধরেছেন? লম্বককে ধরেছেন, লম্বককে ধরেছেন। যদি বলি এখানে দাম কত, বলবেন Q2E, Q2E যে কথা OP2 একই কথা। যদি বলি এখানে দাম কত, Q1F যে কথা OP1 একই কথা। অর্থাৎ লম্ব দূরত্বটা হচ্ছে দাম। তাহলে এন বিন্দুতে লম্ব দূরত্ব কত? এন বিন্দুটা যেহেতু ভূমি অক্ষ বরাবর অবস্থিত একটি বিন্দু, অতএব এখানে লম্ব দূরত্ব 0। এর মানে এন বিন্দুতে প্রাথমিক দাম হচ্ছে 0। এন বিন্দুতে প্রাথমিক চাহিদা কত? ON, কারণ চাহিদাটা হচ্ছে ভূমি বরাবর, ভূমি বরাবর ON, ON or elasticity of n সমান 1/slope into 0, কারণ 0 কে কোনো কিছু দ্বারা ভাগ করলে রেজাল্ট 0 হয়। সুতরাং ইলাস্টিসিটি অফ n ইকুয়াল টু 0। ধরেন এটা কয় নাম্বার হয়েছে? 1 2 3, সম্ভবত 4 নাম্বার। তাহলে এন বিন্দুর ইলাস্টিসিটি মানে স্থিতিস্থাতার মান কত হয়েছে? 0 হয়েছে। তাহলে আমি একটা কথা বলতে পারি, চাহিদা রেখার ভূমি অক্ষের ছেদবিন্দুতে স্থিতিস্থাপকতার মান 0 হয়। চাহিদা রেখার ভূমি অক্ষের ছেদবিন্দুতে স্থিতিস্থাপকতার মান 0 হয়। তোমাকে প্রশ্ন করতে পারে, দেখাও যে চাহিদা রেখার ভূমি অক্ষের ছেদবিন্দুতে স্থিতিস্থাপকতার মান 0। এতটুকু পুরো আলোচনা করবে আগের মতো, আর এই আলোচনা শেষ। এখন আসো, তাহলে এখানে ইলাস্টিসিটিটা কত পেয়েছি একটু লিখে রাখছি, 0। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, আমি এম বিন্দুর ইলাস্টিসিটি বার করব। এম বিন্দুর, তা আমি তো প্রথমে 1/স্লোপ লিখব। এম বিন্দুতে প্রাথমিক দাম কত? OM, 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 অতএব এখানে আমি OM লিখব। OM লিখব, প্রাথমিক দাম। প্রাথমিক চাহিদা কত? এম বিন্দুটা লম্ব অক্ষ বরাবর, এটা কোনো ভূমি দূরত্ব নাই, অতএব এম বিন্দুতে প্রাথমিক চাহিদা হচ্ছে 0। পরের লাইন দেখেন, এম বিন্দুর ইলাস্টিসিটি 1/স্লোপ, আর কাউকে যদি 0 দ্বারা ভাগ করো রেজাল্ট কি হয়? অসীম, মানে কোনো মান পাওয়া যাবে না, ইনফিনিটি আমরা লিখতে পারি। আসলে 0 দ্বারা ভাগ করলে কোনো সুনির্দিষ্ট মান কি নাই। যেমন 5কে 0 দ্বারা ভাগ করো, 9 লেখো, 9 0 0, আবার 5, আবার 9 0 0, আবার 5, আজীবন ভাগ করতে পারবে। এই জন্য বলেছি ভাগফলটা অসীম। এখন এম বিন্দু ইলাস্টিসিটি হচ্ছে কত? কোনো কিছুকে অসীম দ্বারা গুণ করলে রেজাল্ট অসীম, কোনো কিছুকে অসীম দ্বারা গুণ করলে রেজাল্ট অসীম। অর্থাৎ এম বিন্দু ইলাস্টিসিটি হচ্ছে ইনফিনিটি। যদি বলে দেখাও যে লম্বকের ছেদবিন্দুতে স্থিতিস্থাপকতার মান অসীম, এতটুকু লিখে এইটা লিখলেই চলবে। লাস্ট প্রশ্ন বলে আজকের লেকচার শেষ করব। এবং এই প্রশ্ন আসলে অনেকে সারেন্ডার করবেন,
বলবেন পারি না, কিন্তু আপনি জানেন আনসার। প্রশ্নটা হচ্ছে দেখাও যে চাহিদা সরলাকৃতি চাহিদা রেখার, কথা শোনো, দেখাও যে সরলাকৃতি চাহিদা রেখার ভূমিঅক্ষের ছেদবিন্দু হতে লম্বকের ছেদবিন্দু পর্যন্ত স্থিতিস্থাপকতা 0 হতে অসীম পর্যন্ত বিস্তৃত। 0 হতে অসীম পর্যন্ত বিস্তৃত। আবার বলছি, দেখাও যে সরলাকৃতি চাহিদা রেখার ভূমিঅক্ষের ছেদবিন্দু হতে লম্বকের ছেদবিন্দু পর্যন্ত স্থিতিস্থাপকতা 0 হতে অসীম পর্যন্ত বিস্তৃত। এই প্রশ্নের আনসারের জন্য এই পুরাটা তো করবেন। প্রথমে এন বিন্দুর স্থিতিস্থাপকতা 0 দেখাবেন, ই বিন্দু হতে এফ বিন্দুর স্থিতিস্থাপকতা বেশি দেখাবেন, আর এম বিন্দুর স্থিতিস্থাপকতা অসীম দেখাবেন। এরপরে আপনি বলবেন অতএব দেখা গেল যে ভূমিঅক্ষের ছেদবিন্দুতে স্থিতিস্থাপকতার মান 0 হয় এবং চাহিদা রেখার উপরের দিকে গেলে স্থিতিস্থাপকতার মান বাড়তে থাকে, যেমন ই হতে এফ বিন্দুর স্থিতিস্থাপকতা বেশি, এবং লম্বকের ছেদবিন্দুতে স্থিতিস্থাপকতার মান অসীম হয়। অতএব সরলাকৃতির চাহিদা রেখার ভূমিঅক্ষের ছেদবিন্দু হতে লম্বকের ছেদবিন্দু পর্যন্ত স্থিতিস্থাপকতা 0 হতে অসীম পর্যন্ত বিস্তৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, 5-6টা প্রশ্নের আনসার শেষ করে ফেললাম। প্রশ্ন 5-6টা, আনসার এক জায়গায়। আপনারা সাজেশন বলেন, সাজেশনে 1-2টা প্রশ্ন দেওয়া হলো, আর দেখা গেল যে একই প্রশ্ন অল্টারনেটিভ আসলো, আপনি বলেন প্রশ্ন কমন নাই। অর্থাৎ মাইক্রো ইকোনমিক্স বুঝে যদি পড়ো রেজাল্ট ভালো হবে। 1-2বার যদি পড়ো, এরপর কিছুদিন পর যদি আবার দেখো, ইনশাল্লাহ রেজাল্ট কি হবে? ভালো হবে, রেজাল্ট ভালো হবে। এখন আমি যখন কথা বলছি, দেখো এখানে 4টা বক্স চলে এসেছে। যদি তোমরা ডাউনলোড না করে যদি সরাসরি ইউটিউব থেকে দেখো, প্রথম বক্সে ক্লিক করলে চ্যানেল সাবস্ক্রাইব হবে। বাকি 3টা যেটা হচ্ছে, একটাতে মাইক্রো ইকোনমিক্সের প্লেলিস্ট দিয়েছি, আরেকটাতে পরিসংখ্যানের প্লেলিস্ট, একটাতে গণিতের প্লেলিস্ট। ম্যাক্রো দিলাম না, আপনারা আমার মূল চ্যানেলে গিয়ে ম্যাক্রো প্লেলিস্টটা বার করবেন, কারণ 4টার বেশি দেওয়া যায় না, 3টার বেশি দেওয়া যাচ্ছে না। প্লেলিস্ট মানে কি? ওখানে ক্লিক করলে আমার সমস্ত ক্লাসগুলো ধারাবাহিকভাবে পাবেন। যারা ফার্স্ট ইয়ারে আছেন আপনাদের কোর্স কমপ্লিট করে দেওয়া আছে। এখন ক্লাসগুলো দিচ্ছি আরও আপগ্রেড করে, লম্বা ক্লাস যেগুলো আছে সেগুলো একটু মাইনাস করে ছোট করে দিচ্ছি, 35 মিনিট 40 মিনিট করে, যাতে কি হয় যে সহজে ক্লাসগুলো বোঝা যায়। ব্যাখ্যা বিশ্লেষণও একটু বেশি করে দিচ্ছি। আর আমার যে বইটা প্রকাশ হয়েছে মাইক্রো ইকোনমিক্স, সেটার আলোকে কি করছি দিচ্ছি। তোমরা ভালো থেকো, যদি পরিশ্রম করো রেজাল্ট ভালো হবে। আর যদি পরীক্ষার 2 মাস আগে যদি আরম্ভ করো, রেজাল্ট ভালো হবে না, কোনো রকমের সার্টিফিকেট পাবে, ভবিষ্যতে কোনো কাজে আসবে না। এই জন্য আমি অনুরোধ করবো 5-6টা বছর একটু পরিশ্রম করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।